সেদিন আমাদের যাত্রা শুরু হয়। এরপর এক এক করে সবাইকে খুঁজে বের করি এবং দেশে অপরাধ কমাতে থাকি। কাবিরের কথা শেষ হতে না হতেই তানভীর আর মহসিন কাবিরকে জড়িয়ে ধরে এবং বলতে লাগলো, সরি ইয়ার, আমরা তোকে বুঝতে পারিনি। সরি, তোর পাশেই রাখ, যেভাবে পিছে পড়েছিলি। সরি। বাবা, তুমি তো আমাদের বলতে পারতে, তার বদলে আমাদেরকেও ওর পেছনে লাগিয়ে দিয়েছো। মহসিন, ওনার কোনো দোষ নেই। আমি বলেছিলাম আমার কথা না বলতে, আর এই মন্ত্রীকে জালের মধ্যে ফেলার জন্য এটা একটা ছোট্ট প্ল্যান ছিল। কি বলিস? আর কোন মন্ত্রী? মন্ত্রী আজহার সওদাগর। কি? মন্ত্রী আজহার সওদাগর? উনি তো খুব ভালো মানুষ। এই মন্ত্রী বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী। কি বলিস? সব কিছু আমাদের খুলে বল। আমি গত সপ্তাহে যখন একটা কেসের ফাইল পড়ছিলাম, তখন দেশের বড় বড় কয়েকজন মানুষের নাম সামনে আসে। তাদের মধ্যে মন্ত্রী আজহার সওদাগর অন্যতম। আর শিওর? হ্যাঁ, আমিও প্রথমে এটা বিশ্বাস করতে পারিনি। আর আমি যখন এই মন্ত্রীর বিষয়ে তদন্ত করি, তখন খুব বড় একটা গোপন তথ্য আমার সামনে আসে, আর সেটা বলতে তোদের এখানে এনেছি। কাবির কথা থামিয়ে মিথিলার কাছে যায়। এতক্ষণ শুধু মিথিলা চুপচাপ কথা শুনছিল এবং ভাবছিল কাবির কি তাকে মাফ করবে। তখনই মহসিন বলে ওঠে, কি তথ্য? আমাদেরকে বলো। শোন তাহলে, আমি যখন মন্ত্রীর বিষয়ে তদন্ত করি, তখন একটা কথা জানতে পারি যা আমি কখনো কল্পনাও করতে পারিনি, যে এমন একটা সত্য আমি জানতে পারবো। এই আজহার সওদাগর আমার বাবাকে মেরেছে। বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, এটা একটা বড় প্ল্যানিং ছিল। আর শুধু আমার বাবাকে নয়, মিথিলার চাচা ও মাকে এই মন্ত্রী মেরেছে। আর এটা একটা বড় প্ল্যানিং ছিল, যার কারণে আমার বাবা, মিথিলার মা ও চাচার মৃত্যু হয়েছে। তোর কাছে কি প্রমাণ আছে? এই নে, এটা দেখ। কাবির তানভীরের দিকে একটা ফাইল দিল, যা দেখে মহসিন ও তানভীর অবাক। কাবিরের সব কথা সঠিক। মহসিন বলল, এখানে তো আজহার সওদাগরের সব অপরাধের প্রমাণ আছে। আমরা মনে করতাম উনি একজন ভালো মানুষ। কাবিরের কথা শুনে মিথিলা জোরে জোরে কান্না করতে লাগলো। কাবির মিথিলাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই, কাঁদবে না প্লিজ। এই মন্ত্রী এমনটা কেন করলো? আমার মা ও চাচ্চু কি ক্ষতি করেছিল ওর? ওনারা ওর কোনো ক্ষতি করেনি, শুধু ন্যায়ের পথে হেঁটেছিলেন বলে এই মন্ত্রী ওনাদেরকে মেরে দেয়। আমাকে সবকিছু খুলে বল প্লিজ। তাহলে শোন, আমি যখন তদন্ত করি তখন জানি এই কথাগুলো। আমি তদন্ত করে জানতে পারি আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। উনি আজহার সওদাগরের সব অপরাধের কথা জানতে পারেন এবং প্রমাণও সংগ্রহ করেন। উনি সব প্রমাণ ডিসিপি এর কাছে দেন, আর এই ডিসিপি ছিল আজহার সওদাগরের কেনা গোলাম। একদিন ডিসিপি বাবাকে কোনো একটা কেসের কথা বলে একটা রাস্তার পাশে আসতে বলে। এটা ছিল ওদের প্ল্যান। বাবা তা বুঝতে পারেনি, তিনি চলে যান ওখানে। সেদিন আমার জন্ম হওয়ার কথা ছিল। তিনি পরিবারের কথা না ভেবে ডিউটির জন্য ঘর থেকে বেরিয়ে যান। সেদিন কে জানতো যে উনি আর ফিরবেন না। বাবাকে মন্ত্রী টাকার অফার দেয়, কিন্তু তিনি তা মানা করেন, যার কারণে মন্ত্রী বাবাকে মেরে ফেলে। আর ভুলবশত তোমার মা তা দেখে ফেলেন, কিন্তু তুমি ওনার পেটে ছিলে বলে উনি কোনো কিছু কাউকে বলেননি। তুমি জন্মের পর উনি একদিন ঠিক করেন উনি পুলিশকে সবকিছু বলবেন। উনি তোমার চাচাকে বলেন, তোমার চাচা তোমার মাকে সাপোর্ট করেন। তোমার বাবা দেশের বাইরে ছিলেন বলে তোমার মা আর চাচা কাউকে কিছু না বলেই পুলিশ স্টেশনে চলে যায় এবং সবকিছু খুলে বলেন পুলিশকে। কিন্তু ডিসিপি সবকিছু মন্ত্রীকে বলে দেয়, যার কারণে মন্ত্রী তোমার মা ও তোমার চাচাকে মেরে গাড়ি অ্যাক্সিডেন্টে নাটক করে। আর এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট হওয়ায় কোনো ধরনের তদন্ত করা হয়নি, যার কারণে এই কথাগুলো সামনে আসেনি। কাবির কথা বন্ধ করলো। মিথিলা কেঁদে কেঁদে হাল বেহাল করে ফেলেছে। কাবির তাকে সান্ত্বনা দিচ্ছে। তখন তখন মহসিন বলল, শালা, এই মন্ত্রীকে আমি এখনই গিয়ে গুলি করে মেরে ফেলবো। এই কারণেই তোদেরকে এতদিন বলিনি। সরি, আমাদেরকে কি করতে হবে? মন্ত্রীকে মারা এখন আরো কঠিন, কারণ ওর কাছে এখন অনেক পাওয়ার আছে। আচ্ছা, ওই ডিসিপি এখন কোথায়? ও আর এখন তোমাদের ডিসিপি নেই, ও এখন তোমাদের কমিশনার। কি? কমিশনার জড়িত? তাই আমাদের খুব সতর্কতার সাথে প্ল্যানিং করতে হবে। তা তোর কি প্ল্যান? বর্তমানে কোনো প্ল্যান নেই। এখান থেকে মিথিলার সাথে ওদের বাসায় যাব, সেখান থেকে তোদের বিয়ে খাবো, আর তারপর না হয় কিছু ভাববো। তুই আমার বাসায় না থেকে মিথিলার বাসায় থেকে বিয়ে খাবি মানে?
বাড়ির বড় জামাই বলে কথা। আর বন্ধুর কোনো দাম নেই? আরে আমি তো মজা করছিলাম। আর ইসরাতের কোনো ভাই নেই, তাই ওদের কিছু সাহায্য করা লাগবে না, বল? ওকে, যা ইচ্ছা তাই কর। তারপর কাবির মহসিন ও তানভীরের সাথে কিছু কথা বলে মিথিলাকে নিয়ে চলে আসলো কাবির। মিথিলা ও কাবির দুজনেই গাড়িতে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। মিথিলা ভাবছে কাবির কি তাকে মাফ করবে। সে যে না বুঝে তার ভালোবাসার উপর সন্দেহ করেছে। কাবির নীরবতা ভেঙে পড়ল। কোনো কিছু খাবে? মিথিলা মাথা নেড়ে না বোঝালো। কাবির গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎই মিথিলা কাবিরকে জড়িয়ে ধরে। কাবির কিছুটা অবাক হয়ে গাড়ি সাইড করে। আমার সাথে এমনটা কেন হলো? এই কেঁদো না, আর এটা ভাগ্যের লেখন, কেউ পাল্টাতে পারবে না। কাবির মিথিলার কপালে হালকা চুমু দিয়ে কথাটা বলে। মিথিলা কেঁপে ওঠে এবং বলতে লাগে, এটা কি হলো? কই কিছু না তো। ও তাই নাকি? মিথিলা কাবিরের গালে হালকা করে চুমু দিল। কাবির বলল, এটা কি ছিল? কোনটা কি ছিল? ও, আমার ডায়লগ আমার উপরে? যেমন কর্ম তেমন ফল। ওকে, এখন আমায় ছাড়ো, গাড়ি চালাতে হবে। না, ছাড়বো না। কত বছর কেটেছে শুধু ভুল বোঝাবুঝির কারণে। এই সময়ের জন্য আমি কত অপেক্ষা করেছি, আর তুমি বলছো ছেড়ে দিতে? ওকে, তুমি যখন ছাড়বে না তখন এদিকে আসো। কাবির মিথিলার হাত টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। মিথিলা তো লজ্জার শেষ, সেও কাবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। কাবির কিছুটা কষ্ট করে গাড়ি চালাচ্ছে, আর মিথিলা কলেজের সেই দিনটার কথা ভাবছে যার জন্য তারা আলাদা হয়েছে। এত কষ্ট করে কেটেছে এতটা বছর। মিথিলা ভাবতে লাগলো কলেজের সেই দিনটার কথা। মিথিলা সেদিন যখন ব্যাগ থেকে তার মোবাইলটা বের করছিল, তখনই কাবির বলল, ওকে, আর দেখাতে হবে না মিস নীলা। কে কে নীলা? তুমি তো নীলা, ফেসবুকে এই নামের আইডি দিয়ে আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলে। তুমি জানলে কিভাবে? তুমি যখন অনলাইনে আসো ঠিক তখনই নীলার আইডি অনলাইনে আসে, যার কারণে আমার সন্দেহ হয় এবং আমি নীলার আইডি হ্যাক করি, যেখান থেকে আমি সবকিছু জানতে পারি। ও, তাহলে তুমি সবকিছুই জানতে, তারপরও আমাকে কেন বললে না? এই ছিল তোমার ভালোবাসা আমার প্রতি? তুমি আমাকে বিশ্বাস করো না, এটা কেমন করে করলে তুমি? আই এম সো সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার উপরে সন্দেহ করব না। আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া ভালো, কারণ যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা হয় না। মিথিলাকে ভয় দেখানোর জন্য কাবির এই কথাগুলো বলল, কিন্তু মিথিলা সত্যি বুঝে কান্না করতে লাগলো এবং কাবিরের পা ধরে ফেললো, যার জন্য কাবির মোটেও প্রস্তুত ছিল না। মিথিলা বলল, প্লিজ কবির, এমনটা করো না। আমি তোমাকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে আরেকটা চান্স দাও। কাবির মিথিলাকে নিচ থেকে তুললো উপরে এবং মিথিলার কাঁধে হাত রেখে বলল, তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ছেড়ে দেব? মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না নীলপরি, আমি তো জাস্ট ফান করছিলাম। কি তুমি ফান করছিলে? আজ তোমার ফান করা বের করছি। আমার কত টেনশন হচ্ছিল। কাবিরের বুকে কিল মেরে মিথিলা কথাগুলো বলল। ওকে, এখন কাজ করতে হবে, অনুষ্ঠান শুরু হতে আর বেশি সময় নেই। এখন যেতে দিচ্ছি, বিকালবেলা দেখে নেব। মিথিলা চলে যেতে লাগলো, তখন কাবির পেছন থেকে বলল, লাভ ইউ জান। মিথিলা কাবিরের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আবারও হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর কেউ যেন মিথিলা হাত ধরে একটা ক্লাসরুমের দিকে টান মারলো, যা ইশরাত দেখে ফেললো। ইশরাত মনে করেছিল কাবির মিথিলা হাত ধরে টান মেরেছে, তাই সে কিছু না বলে চলে গেল। আর এদিকে মিথিলাকে কাবির নয়, ফারহান টান দিয়েছিল। ফারহান আর মিথিলার ক্লাস ছাড়া রুমে আর কেউ নেই। মিথিলা বলল, কি করছো ফারহান? আমাকে ছেড়ে দাও, না হলে কবির কি অবস্থা করবে তোমার, তা তুমি ভাবতেও পারবে না। চুপ চুপ, এই শুধু কাবির কাবির। আমার মধ্যে এমন কি নেই যা কাবিরের মধ্যে আছে? আমার কাছে টাকা পয়সারও কোনো অভাব নেই। একবার শুধু তুমি হ্যাঁ বলো, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো, রানী। প্লিজ মিথিলা, আমাকে ফিরিয়ে দিও না। আই লাভ ইউ। ফারহান, এটা হয় না। আমি কবিরকে ভালোবাসি, প্লিজ আমাকে যেতে দাও। এই তোকে কত করে বুঝালাম, মানলি না। এবার আমার আসল রূপ দেখবি তুই।
ফারহান একটা বন্দুক বের করলো এবং মিথিলার দিকে আস্তে আস্তে এগোতে লাগলো। আর এদিকে কাবির ও তানভীর কাজ করছে। তখনই ইশরাত সেখানে যায়। ইশরাত কাবিরকে এখানে দিকে চমকে যায় আর বলে, এই কাবির, তুই না মিথিলার সঙ্গে সায়েন্স ক্লাসে ছিলি? কি, আমি তো এখানে সেই কোন সময় থেকে, আর মিথিলা একা ওইদিকে গেছে, ওর কি কাজ ছিল? কি? ও নো কাবির, আমার মনে হয় মিথিলার কোনো বড় বিপদে পড়েছে, কারণ আমি দেখেছি কেউ ওকে সায়েন্স ক্লাসে ঢুকিয়েছে হাত টান দিয়ে। আমি মুখ দেখতে পারি নাই, তাই মনে করছি তুই, কিন্তু তুই তো এখানে, তাহলে ওখানে কে? কাবির আর কিছু না বলে সায়েন্স ক্লাসের দিকে দৌড় দেয়। সবাই কাবিরের পেছনে দৌড় দেয়। দরজা ভিতর থেকে বন্ধ ছিল, কিন্তু কাবির দরজা ভেঙে ভিতরে ঢুকে যা দেখে তাতে কাবিরের মাথায় রক্ত উঠে যায়। সে রাগে ফুলতে থাকে। কাবির ভিতরে ঢুকে দেখে ফারহান মিথিলার হাতে জোর করে ধরে আছে, আর মিথিলার কাপড়ের হাতা ছিঁড়া, এবং মিথিলা কান্না করছে। কাবিরকে দেখে ফারহান মিথিলার মাথায় বন্ধু তুলল এবং বলতে লাগলো, কাবির, তুই চলে যা এখান থেকে, না হলে আমি মিথিলাকে গুলি করে মেরে দিব। মার, আমি কি করব? আমি আবারও বলছি, চলে যা। মার, মার না গুলি। আস্তে আস্তে ফারহানের দিকে এগিয়ে। মিথিলা যখন আমার হবে না, তখন ওকে আমি অন্য কারো হতে দিব না। ফারহান যখন মিথিলার ওপর ঘুরি মারবে, তখনই কাবির ফারহানকে লাথি মেরে ফেলে দেয়। মিথিলা কাবিরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাবির মিথিলাকে ইশরাতের কাছে দিয়ে ফারহানকে মারতে থাকে এবং বলতে লাগে, তুই আমার মিথিলাকে মারবি? তোর তো সাহস কম নয়। তুই আমার ভালোবাসার দিকে চোখ দিয়েছিস, আমি তোর চোখ তুলে ফেলবো। তোকে আজ আমি মেরে ফেলবো। কাবির ফারহানকে খুব বেশি মারতে লাগলো, যা দেখে সবাই ভয় পেয়ে গেল। ফারহানের অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে, আর কিছুক্ষণ মার খেলে সে মারাই যাবে। তাই মিথিলা এগিয়ে গিয়ে কাবিরকে বলল, অনেক হয়েছে, এখন ছেড়ে দাও। না, ও আমার ভালোবাসার দিকে নজর দিয়েছে। ওকে আমি আজ মেরে ফেলবো। প্লিজ ছেড়ে দাও। মিথিলা, তুমি সরে যাও, না হলে আমি ভুলে যাব যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল। সবাই ভয় পেয়ে যায় কাবিরের এরকম কথা শুনে। আর মিথিলা তো ভয়ে শেষ। কাবির যদি ফারহানকে মেরেই ফেলে। আমার ভালোবাসার কসম, তুমি ওকে ছেড়ে দাও। কাবির মিথিলার এই কথা শুনে ফারহানকে ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। ফারহানকে হসপিটালে নেওয়া হয়। আর মিথিলা সেদিন কাবিরের সাথে দেখা করেনি। সে ভেবেছিল আগামীকাল কলেজে গিয়ে কাবিরকে বোঝাবে, কিন্তু পরের দিন কলেজে গিয়ে শুনে কাবির কলেজ থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছে। মিথিলা তানবীরের কাছে গিয়ে জিজ্ঞেস করে, শুনলাম কবির নাকি কলেজ থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছে। হুম। কেন গেছে কিছু বলেছে কি? না, শুধু এটা বলেছিলে তুমি ওর সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা যেন না করো। কাবিরের ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। তানবীরের কথা শুনে মিথিলা যেন আকাশ থেকে বলল। মিথিলা কান্না শুরু করে দিল। সে জীবনেও ভাবেনি কাবির এই সামান্য বিষয়ের জন্য এমনটা করবে। তারপর আর কাবিরের সাথে দেখা হয়নি। সেদিন অফিসের সামনে কাবিরকে দেখে সে চমকে যায়। কাবিরের ডাকে মিথিলা ভাবনা থেকে বের হলো। কাবির বলল, এত কি ভাবো? ভাবছি এত বছর পর তুমি আমার সাথে দেখা করতে আসছো, তার জন্য আমি খুশি হব, না এত বছর আসোনি তার জন্য আমি রাগ করব। জানো মিথিলা, তোমায় ছাড়া আমার এক এক দিন এক এক বছরের সময় লেগেছে। তোমায় ছাড়া আমার জীবন অপূর্ণ। আমারও। এখানেই সবকিছু বলবে না বাসে যাবে? অনেক রাত হয়ে গেছে, বাসা সবাই চিন্তা করছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, জলদি চল। আমরা তোমার বাসার তলে এসে গেছি, নেমে দেখো। ও সরি। মিথিলা গাড়ি থেকে নেমে চলে গেল। আর কাবির মিথিলার যাওয়া দেখছে। পরের দিন কাবির সকাল সকাল মিথিলাদের বাসায় চলে যায় এবং দরজা নক করে। তখন ইশরাত দরজা খুলে। কাবির ভিতরে ঢুকে বলে, মিথিলা, মিথিলা কোথায়? এখনো কি ঘুমাচ্ছে? না, ওয়াশরুমে গেছে। কালকে মিথিলা আমায় সবকিছু বলেছে। মিথিলার রুমটা কোন দিকে? এই, তুই আসার পর থেকে শুধু মিথিলার কথা জিজ্ঞেস করিয়ে যাচ্ছিস। আমি মিথিলার বোন, কিছু তো শরম কর। সালাম আপাজান, আপনি কেমন আছেন? দূর সর, তোর সাথে আবার ফর্মালিটি? এরকম হলে আমি তানভীরের ভাই। কাবির ঈশাতের সাথে কথা বলে উপরের দিকে উঠে একটা রুমের দিকে চলে যাচ্ছিল। তখনই ঈশাত বলল, এই রুমটা, আমার পাশের রুমটা মিথিলার। উমা, এই না হয় আমার শালিকা?
কাবির মিথিলার রুমে ঢুকে ঘরের চারপাশটা দেখতে লাগলো। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খোলা আওয়াজ শুনে কাবির দরজার পিছে লুকিয়ে পড়ে। মিথিলা টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। মিথিলা আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ইস, আজ কোন জামা পরবো, কেমন সাজ সাজবো? আজ এমন সাজ সাজতে হবে যাতে কবির আমাকে দেখে তার নজর সরাতে না পারে। তারপর মিথিলা যা করতে চাচ্ছিল তা কবির কল্পনাও ভাবেনি। মিথিলা নিজের জামা পালানোর জন্য নিজের জামাটা খুলতে লাগলো। কাবিরকে আড়াল থেকে বের হতে দেখে মিথিলা চমকে যায়। কাবির বলে, এই দরজাটা খোলা রেখে তুমি কাপড় পাল্টাতে লেগে গেলে? এই, তুমি এখানে কি করছো? আর হ্যাঁ, আমার রুমে সাধারণত কেউ আসে না, শুধু ইসরাত ছাড়া। আমার শ্বশুর বাড়ি, আমি যে কোনো সময় আসতে পারি। এই একটু আগেই না বলে তোমার রুমে কেউ আসে না, আর এখন বলছো? না, আসলে অনেক গল্প পড়েছি, নায়ক নায়িকাকে জড়িয়ে ধরলে এই কথাটা বলে, তাই আমিও বললাম। ওহ, তা তুমি গল্পও পড়ো? কেন, আমি পড়তে পারি না? আচ্ছা, গল্পে তো আরো অনেক কিছু হয়, আমিও সেগুলো করি। এই না দুষ্টু। প্লিজ, অল্প দুষ্টামি করব। তখনই ইশরাত পেছন থেকে ডাক দেয় এবং বলতে লাগলো, তোমাদের রোমান্স শেষ হলে নিচে আসো, সবাই টেবিলে তোমাদের জন্য অপেক্ষা করছে। এই, তুই আসার সময় পেলি না? যা, আমরা আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস, রোমান্স করার জন্য তো সারা জীবন সময় আছে। ইশরাত নিচে চলে গেল আর মিথিলার লজ্জায় শেষ। কাবির আর মিথিলার নিচে খাবার টেবিলে যায়। তখন রুকসানা খান বলে, কাবির এখানে? তা মিথিলার সাথে সবকিছু ঠিকঠাক হয়েছে তো? জি শাশুড়ি আম্মা। আঙ্কেল কোথায়? ওনাকে দেখছি না। চাচু লন্ডন গেছে, কাল ফিরবেন। ওহ, কাবির, তুমি যদি আজ ফ্রি থাকো তাহলে ওদেরকে শপিং করতে নিয়ে যাও প্লিজ। ভাই বাড়িতে নেই, আর আমি ওদের শপিং এ গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি ওদের শপিং এ নিয়ে যাব। যাক, আমার মাথার উপর থেকে এই বিপদটা গেল। এখানে আবার বিপদের কি আছে? সামান্য শপিং এরই তো ব্যাপার। রাতে যখন ওদেরকে নিয়ে শপিং করে আসবে তখন এই প্রশ্ন করার দরকার পড়বে না, এমনিতেই বুঝে যাবে। ঠিক আছে। সবাই নাস্তা শেষ করলো। নাস্তা শেষে মিথিলা ও ইশরাত বোরকা পরে বের হলো। কাবির তাদেরকে গাড়িতে তুলে তানভীরকে কল দিয়ে শপিং মলে আসতে বলে। কাবির মলে এসে তানভীরের সাথে মিথিলা এবং ইশরাতকে ভিতরে পাঠিয়ে মহসিনকে কল করে দেয় কাবির। কিরে, এই আনটাইমে কল দিলি? কেন, আনটাইমে কল দেওয়া নিষেধ নাকি? তোর যখন ইচ্ছে কল দিস, এখন বল কেন কল দিছিস? ভাই, এখন শপিং মলে কি করব? এখানে তানভীর আর ইসরাতের বিয়ে শপিং করি ইয়ার। ভাবলাম তোকে আর ভাবিকেও এখানে আসতে বলি। ভাবির সাথে তো আর আমার পরিচয় হয় নাই, আজ পরিচিত হয়ে নেব। ভাই, বিয়ের দিন তো আসবো। আসবি কিনা বল? ওকে, 10 মিনিটের ভিতরে আসছি। এই না হলে মেজর মহসিন। কল রেখে কাবির শপিং মলের ভিতরে গেল। ভিতরে গিয়ে কাবির মিথিলাকে বলল, তা কি কি কিনলে? এখনো কিছু চয়েস করিনি, বিয়ের শপিং তো, তাই ভেবেচিন্তে কিনতে হবে। ওকে, আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। কারো কিছু লাগবে? সবাই না বলল। কাবির ক্যান্টিনে গিয়ে আদিলকে ফোন দিল। আদিল কল ধরে, সালাম ভাই, হঠাৎ মনে পড়লো, কেমন আছেন? আমি ভালো, তুই কেমন আছিস? আর মীরা কেমন আছে? আমরা সবাই ভালো। জুন 23 প্ল্যানিং সবকিছু শেষ তো? ভাই, সবকিছু ঠিকঠাক, শুধু আপনার অর্ডারের অপেক্ষা। গুড, তোর খেয়াল রাখিস। বাই। বাই। কাবির কল কেটে 1 কাপ কফি খেয়ে মিথিলাদের কাছে গেল। গিয়ে দেখে মহসিন ও মহসিনের স্ত্রী এসে গেছেন। মহসিন বলল, কিরে, আমাদেরকে এনে তুই কোথায়? সরি, ক্যান্টিনে গিয়েছিলাম। সালাম ভাবি। ও সালাম, তুমি কাবির? তোমার কথা অনেক শুনেছি। তাই নাকি? মহসিনের স্ত্রীর সাথে কিছু আলাপ করে কাবির। তারপর তাসরিনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তাসরিন মিথিলাদের সাথে শপিংয়ে যোগ দেয়। তারপর কাবির সেখান থেকে আসতে লাগলে মিথিলা বলে, এই, তুমি কিছু কিনবে না?
আমার জন্য তো তুমি আছো, তোমার যা ভালো লাগে তা আমার জন্য কিনে নিও। পরে পছন্দ না হলে আমার দোষ নেই। ওকে, ভাবিকে কিছু কিনে দিবে। আর ভাবি, আপনি মহসিনের জন্য কিছু কিনে নেবেন। আর আমার লাগবে না? কম কথা বল, আমরা ওই দিকটায় আছি, দরকার লাগলে কল দিও। আমিও তাদের সাথে আসি। এখানে আর কিছু সময় থাকলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। না, তুই এখানেই থাক, তোর বিয়ে বলে কথা। তারপর কাবির আর মহসিন সেখান থেকে চলে আসলো। সেখানে একটা ফিল্ম থিয়েটার ছিল, যেখান থেকে মহসিন টিকিট কিনলো। যা দেখে কাবির বলল, এখানে আমরা শপিং করতে এসেছি, আর তুই মুভি দেখার জন্য টিকিট কিনলি কেন? ভাই, আমি বিবাহিত, তাই আমি জানি এদের শপিং এত তাড়াতাড়ি শেষ হবে না। আর বহুদিন থেকে মুভি দেখাই হয় না, চল দেখে আসি। যদি তাদের কোনো দরকার হয়? মোবাইল তো সাথে আছে, চল। মহসিন আর কাবির মুভি দেখতে চলে গেল। তারা মুভি দেখতে লাগলো, আর এদিকে মিথিলারা শপিং করছে। প্রায় 2 ঘন্টা 30 মিনিট পর কাবির আর মহসিন মুভি দেখাতে বের হলো। বের হয়ে যা দেখলো